আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমাদের ধারাবাহিক যে রিভিশন ক্লাসগুলো চলছে, আজকে ধারাবাহিক রিভিশন ক্লাসের আমাদের পঞ্চমতম ক্লাস, এবং পঞ্চমতম ক্লাসে আজকে আমরা আলোচনা করব মাইক্রোবায়োলজি টোটাল যে সাবজেক্টের কোন কোন জায়গাটা ইম্পর্টেন্ট। মাইক্রোবায়োলজি আমি এর আগেও বলছি আপনাদের যখন ক্লাস হয়েছে যে টোটাল তিনটা ধাপ মাইক্রোবায়োলজি, যে আপনি তিনটা স্টেপ স্টেপ বাই যদি মনে রাখতে পারেন তাহলে মাইক্রোবায়োলজি রিলেটেড আপনার যে কোশ্চেনগুলো আসে ইনশাআল্লাহ আপনার কোনো প্রবলেম হবে না। তো এই যে মাইক্রোবায়োলজি যে প্রশ্নগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকে রিভিশন দিব। একই সাথে এখান থেকে কোন 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 টার্মগুলো বা কোন কোন জায়গাগুলো আপনারা খুব ভালোভাবে কমপ্লিট করবেন এবং পড়বেন সে বিষয়গুলো নিয়েও আলোচনা করব। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। ইতিমধ্যেই কিন্তু আমাদের অ্যানাটমির ফুল ক্লাস শেষ হয়ে গেছে, অ্যানাটমি এবং মেডিকেল সার্জিক্যালের। একই সাথে ফান্ডামেন্টালস অফ নার্সিং কিন্তু একদম কমপ্লিট, একই সাথে আমাদের নিউট্রিশনও কমপ্লিট হয়ে গেছে। আজকে মাইক্রোবায়োলজি কমপ্লিট হচ্ছে, অর্থাৎ আমরা ধাপে ধাপে আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো আছে সবগুলো আমরা ইনশাল্লাহ রিভিশন ক্লাস করিয়ে দিব। একই সাথে আপনারা যে পরীক্ষাগুলো দিচ্ছেন এগুলো যদি ঠিকঠাকভাবে কমপ্লিট করেন, একই সাথে নরোসা মডেল টেস্ট যদি আপনারা এমসিকিউ যদি দেখেন খুব ভালোভাবে, একই সাথে রিভিশন ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ আপনি খুব স্মুথলি পাস করবেন। এটা নিয়ে ইনশাল্লাহ খুব একটা সমস্যা আপনাদের হবে না। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান যে সবকিছু ঠিক আছে কিনা। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন। আজকের বেশিরভাগ প্রশ্নই আপনারা পারেন। আজকে হচ্ছে আপনাদের জানা প্রশ্নগুলো নিয়েই আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা জাস্ট অ্যান্সার করবেন, আমরা প্রশ্নগুলো জাস্ট রিভিশন দিয়ে নেবেন আপনারা। আর যে রিভিশন ক্লাসগুলো হচ্ছে আপনারা সেই সাবজেক্টগুলো রিভিশন ক্লাসের আগে একটু পড়ে আসবেন, তাহলে এতে করে যে সুবিধাটা হবে যে আপনারা কোন কোন জায়গাগুলো টাচ করছেন যে কোনো বই পড়তে পারেন। এখানে কিন্তু কোনো স্পেসিফিক বই না যে এই বই থেকে আপনারা পড়বেন বা এই জায়গা থেকে পড়বেন। আমরা টোটাল সিলেবাসের উপরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। সব ঠিক আছে? ওকে, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছেন। ইসরা তারা অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, শেয়ার ডান লিখেছেন ফাতেমাতুজ জোহরা। সব নাম ঋতু সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। নিশা সরেন যুক্ত হয়েছেন। হ্যালো, হাই, ওয়েল। তো হচ্ছে সব ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আজকে ক্লাস শুরু করতে পারি। তাহলে আপনাদের হচ্ছে একদম শেষে আমি আজকে আপনাদের 70% আপনাদের দিব না, সাজেশন দিব না, তবে আমি ক্লিয়ার করে দিব যে কোন কোন স্টেপ বাই স্টেপ আপনারা তিনটা ধাপ একটু রিভিশন দিয়ে নেবেন। মাইক্রোবায়োলজি থেকে 2-3টা কোশ্চেন আসে সর্বোচ্চ, খুব বেশি এখান থেকে প্রশ্ন আসে না দেখবেন মাইক্রোবায়োলজি থেকে। তো এখানে হচ্ছে কোন কোন জায়গাটা আপনারা পড়বেন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। একই সাথে যারা আপনারা মিডওয়াইফারিতে আসছেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, একই সাথে আপনারা যারা মিডওয়াইফারিতে আছেন, দেখেন মিডওয়াইফারিরা সবসময় মনে করে, আমি একটা জিনিস দেখছি, আমার মনে হয় না বেশিরভাগ শিক্ষার্থী তাদের প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখে। এখানে কিন্তু ফান্ডামেন্টালস থেকে প্রশ্ন আসে, এখানে কিন্তু অ্যানাটমি মেডিকেল সার্জিক্যাল থেকে প্রশ্ন আসে, আপনাদের কিন্তু মাইক্রোবায়োলজি থেকেও প্রশ্ন আসে, বেশ কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন কম আসে। আমি বারবারই বলছি যে আপনাদের দুইটা সাবজেক্ট বেস করে, একটা হচ্ছে পেডিট্রিক আর আরেকটা হচ্ছে মিডওয়াইফারি, হ্যাঁ, এই দুইটা সাবজেক্ট বেস করে আপনাদের কোশ্চেন হচ্ছে 60%, ঠিক আছে। আর বাকিগুলো মিলিয়ে কিন্তু 40% বাকিগুলো থেকে প্রশ্ন আসে। সো দ্যাট আপনারা যদি শুধুমাত্র আপনারা যদি চিন্তা করেন যে না আমরা শুধুমাত্র হচ্ছে মিডওয়াইফারি সাবজেক্টই পড়বো, অন্য কিছুই পড়বো না, আপনাদের কমিউনিটি থেকেও কিন্তু প্রশ্ন আসে। সো আমি আপনাদের বারবারই একটা কথা বলবো যে আপনারা বিশেষ করে যারা মিডওয়াইফারিতে আছেন তারা কিন্তু আদার সাবজেক্টগুলো দেখেও একটু নজর দিয়েন, ঠিক আছে। আপনারা তো মিডওয়াইফারি, আমি এটা একদম ডাইরেক্ট ফোকাস করি এবং সবসময় বলি এই দুইটা সাবজেক্ট মিলিয়ে আপনি 60% প্লাস কোশ্চেন পেয়ে যাবেন, 60-70% কোশ্চেন। কিন্তু বাকি 30% কোশ্চেন বা 40% কোশ্চেন কিন্তু আপনার ডিপেন্ড করবে আদার সাবজেক্টের উপরে। সো এগুলোও কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়বেন খুব ভালোভাবে, বিশেষ করে ফান্ডামেন্টালস অফ নার্সিং কমিউনিটি। এরপরে হচ্ছে এদিকে আপনার একই সাথে আদার সাবজেক্টগুলোও কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করুন। ফার্মাকোলজি মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, 6 শেয়ার ডান লিখেছেন, অনেকেই শেয়ার করেছেন। রত্না বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি শেয়ার করলে, রিতা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকেই শেয়ার করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আসলেই ধন্যবাদ, কারণ আপনারা অন্যকে সাহায্য করতে চান। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। শেয়ার ডান লিখেছেন এমডি রেদন, থ্যাংক ইউ সো মাচ ভাই। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। ক্লাসের কোশ্চেন দিব হচ্ছে 100+ শেয়ার হলে,
তাই ছাড়া সেটা দিব না। তবে আজকেরটা অ্যানাটমিকটা আপনারা অবশ্যই পাবেন, সেকেন্ড পার্টের কোশ্চেনগুলোও পাবেন। আমি আজকে খুবই ব্যস্ত, এখনো মানে সকালে সে 8টা থেকে শুরু করে এখনো পর্যন্ত উম, সময়ই পাইনি সত্যিকার অর্থে। মানে একটার পর একটা ক্লাস, দ্বিতীয়ত হচ্ছে মানে বইয়ের কিছু কাজ, অ্যাডমিশনের ওভারঅল, এইগুলো শেষ করে একদম এখনো পর্যন্ত মানে স্টিল রানিং, শুধু নামাজ আর খাওয়া বাদ দিয়ে। আচ্ছা, তাহলে আমরা আজকে প্রথম প্রশ্নে চলে আসি। দেখেন, খুব কমন একটা প্রশ্ন আসে, আমি একদম শেষে আপনাদের দেখিয়ে দিব যে এই সাবজেক্ট থেকে যদি 3টা প্রশ্ন আসে, আপনি কোন কোন জায়গাগুলো টাচ করলে ওই 3টা প্রশ্নে কমন পেতে পারেন, বা 3টা বা 4টা যে কয়টাই আসুক। তাহলে দেখেন, এখানে 1 নম্বর কোশ্চেন আসছে, কি বলছে যে হু ইজ, খুব কমন একটা কোশ্চেন, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি। ঠিক আছে, ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি কোশ্চেনটা নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। তো একটু কমেন্ট করেন, তারপরে আমরা বলছি। এখানে হচ্ছে লুই পাস্তুর, নাকি এখানে রবার্ট কোর্স, নাকি এখানে আলেকজান্ডার ফ্লামিং, নাকি জোসেফ লিস্টার? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে এই একটা একদম বেসিক কোশ্চেন। আমি 3টা ধাপ বলে দিব টোটাল বইয়ের, ওই 3টা ধাপ আপনি আজকে ক্লাস শেষে একবার রিভিশন দিবেন। আপনার অ্যানাটমি এই হচ্ছে মাইক্রোবায়োলজি থেকে প্রশ্ন আসলে যদি আপনি কমন না পান, আপনি আমাকে কইেন যে আপনি এই 3টা ধাপ বলছিলেন, এই 3টা ধাপের মধ্যে প্রশ্ন আসে নাই। জাস্ট 3টা জিনিস মাথায় রাখবেন। মুর্শেদা শেয়ার করেছেন, মাহফুজা শেয়ার করেছেন, ইসরা, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা হচ্ছে শেয়ার করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, একের এ দিয়েছেন হচ্ছে পূর্ণিমা, ইন্দ্রাণী দত্ত, এরপরে হচ্ছে শারমিন, শিলা, শ্রেয়সী, সৃষ্টি, অনামিকা রয়, আখি মল্লিক, টুকটুকি শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। অনাহিতা মারাক এ দিয়েছেন, লুই পাস্তুর, লুই পাস্তুর, লুই পাস্তুর। অনেকেই এই প্রশ্নটা নিয়ে কনফিউশনে পড়ে যান যে হচ্ছে লিওরেন হুক দিবেন নাকি হচ্ছে আপনারা লুই পাস্তুর দিবেন। দেখুন, যদি হচ্ছে আপনার প্রশ্নটা এইভাবে আসে যে হচ্ছে হু ইজ দ্য নোন অ্যাজ দ্য ফাদার অফ মাইক্রোবায়োলজি, এভাবে যদি আসে, এবং যদি সেখানে দেখেন যে খুব ক্লিয়ার হয়ে নিয়ে দেখেন সেখানে শুধুমাত্র মডার্ন শব্দটা নাই, মনে করেন এই শব্দটা কাটা, তাইলে হচ্ছে ফাদার অফ মাইক্রোবায়োলজি যদি আসে, এবং যদি দুইটা অপশন দেখেন লুই পাস্তুর এবং লিওরেন হুক, তাইলে উত্তর দিবে হচ্ছে লিওরেন হুক। যদি দেখেন মডার্ন উল্লেখ করা, মডার্ন উল্লেখ করা, তাহলে নেটতে উত্তর দিবেন হচ্ছে লুই পাস্তুর। আর যদি দেখেন মডার্ন উল্লেখ করাও নাই, আবার লিওরেন হুকও অপশনে নাই, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, লুই পাস্তুর অপশনে উত্তর দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে এইভাবেই প্রশ্নটা। তবে প্রশ্ন আসলে এখন আপনিও মডার্ন, পড়ালেখাও মডার্ন, আপনার প্রশ্ন আসবে মডার্ন, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, এ যারা দিয়েছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। ইরাম শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। 2 নম্বর কোশ্চেন কি বলছে, হু ডিসকভার্ড দ্য ভিব্রো কলেরা। এই যে ভিব্রো কলেরা কে আবিষ্কার করেন? রবার্ট কোর্স, রোনাল্ড রোজ, নাকি এখানে হচ্ছে নিকোলিয়ার, নাকি এখানে আলেকজান্ডার ফ্লামিং? একটু অ্যান্সার করে ফেলেন, কারণ হচ্ছে আপনার টোটাল মাইক্রোবায়োলজি 3টা পার্ট, টোটাল 3টা পার্ট, 3টা পার্ট আপনি জাস্ট রিভিশন দেন, আপনার প্রশ্ন হুবহু কমন পাবেন ইনশাল্লাহ। 2 নম্বর উত্তর দিয়ে ফেলেন, হু ডিসকভার্ড দ্য ভিব্রো কলেরা, কে হচ্ছে ভিব্রো কলেরা, ভিব্রো কলেরা আবিষ্কার করেন কে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, ঝটপট একটু অ্যান্সার করে ফেলেন। ফারজানা, ওয়ালাইকুম আসসালাম। আতিয়া 2-এর এ দিয়েছেন, আইরিন এখনো একে আছেন, একের এ ঠিক ছিল। 2-এর ডি দিয়েছেন হচ্ছে আলেকজান্ডার ফ্লামিং। ওকে, এমডি রাসেল মিয়া, ওয়ালাইকুম আসসালাম। সিদ্রাতুল মুনতাহা তন্নি, নাহিদ ইসলাম বুঝেন নাই, পরে রেকর্ড দেখে নেবেন। ওকে, রোকেয়া বেগম, ঠিক আছে। তাহলে হচ্ছে 2-এর এ দিয়েছেন রবার্ট কোর্স, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন যারা এ দিয়েছেন। ঠিক আছে, এই প্রশ্নগুলো একদম হুবহু টনটনা মুখস্থ রাখবেন আর কি। ঠিক আছে, ওটার টেকনিকই হচ্ছে পড়া বেশি বেশি। আচ্ছা, 3 নম্বর কি বলছে দেখেন, মাইকোলজি দিয়ে স্টাডি অফ, এই যে মাইকোলজি, মাইকোলজি কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? ফাঙ্গাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, নাকি নিউক্লিক অ্যাসিড? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে এখানে হচ্ছে কোন জিনিসটা নিয়ে মাইকোলজি ইজ দ্য স্টাডি অফ। ওকে, সাউন্ড তো খুবই মানে লাউড, এখনো যদি স্পিড বাড়ানো হয়। মাইক্রোলজি, আচ্ছা ফাঙ্গাই। তাহলে দেখেন, ভাইরাস হচ্ছে ভাইরোলজি, ব্যাকটেরিওলজি, আর এখানে হচ্ছে মলিকুলার বায়োলজিতে আলোচনা করা হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিয়ে, তাই না? তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, মাইক্রোলজি হচ্ছে কি ফাঙ্গাস নিয়ে আলোচনা করা হয় যেটাতে নিয়ে, তাই তো? ওকে, 3-এর এ দিয়েছেন, সবাই সঠিক দিয়েছেন। এরপরের প্রশ্ন হচ্ছে রড শেপ ব্যাকটেরিয়া আর কল্ড। আচ্ছা, এইখানে হচ্ছে রড শেপ, স্পাইরাল শেপ, এরপরে হচ্ছে আপনার ক্লাস্টার শেপ, এই যে বিভিন্ন শেপগুলো আছে, রাউন্ড শেপ, হ্যাঁ,
এই যে হচ্ছে এই শেপগুলো রিলেটেড কিন্তু একটা প্রশ্ন আসতে পারে আপনার পরীক্ষাতে। তো এইখানে 4 নাম্বার বলছে কি যে রড শেপ ব্যাকটেরিয়াকে কি বলা হয়? কক্কাই বলা হয়, ক্লাস্টার বলা হয়, স্পাইরোসিস বলা হয়, নাকি এখানে ব্যাসিলাস? একটু প্রত্যেকেই কমেন্ট করে ফেলেন 4-এর উত্তর কি হবে। আমরা কিন্তু প্রশ্নের উত্তর নিব কম, আগাবো একটু বেশি, ঠিক আছে? বেশি সময় দিব না, বেশি সময়ও নিব না, জাস্ট অল্প কয়েকজন অ্যান্সার করলে আমরা আগাবো। নাহিদ আলম দিয়েছেন হচ্ছে 4-এর সি দিয়েছেন। স্পাইরো চেস্ট হচ্ছে স্পাইরিকাল, তাই তো? এখানে বলছে আমাদের রড শেপ। ভুলভাল উত্তর করিয়েন না, একটু পড়ালেখা করেন, কেননা এখান থেকে 3-4টা প্রশ্ন আসে এই সাবজেক্টটা থেকে। আচ্ছা, ব্যাসিলাস দিয়েছেন। আচ্ছা, 4-এর ডি দিচ্ছেন, 4-এর এ দিচ্ছেন, 4-এর সিও দিচ্ছেন, মাশাল্লাহ। পূর্ণিমা দিয়েছেন, শ্যামলী দিয়েছেন, 4-এর ডি দিয়েছেন। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখেন রড শেপ, রড শেপ হচ্ছে কিসের? ব্যাসিলাসের, তাই তো? তাহলে হচ্ছে কি ব্যাসিলাস হচ্ছে রড শেপ। তাহলে এখানে ককপাইগুলো রাউন্ড বা হচ্ছে স্পাইরিকাল শেপ, এই যে প্রত্যেকটা শেপগুলো আলাদা আলাদা করে একটু মনে রাখবেন। আপনাদের বইয়ের একদম দেখবেন যে প্রথম দিকেই হচ্ছে এই যে এই হচ্ছে এইগুলো দেওয়া আছে যে কোনটা কোন শেপের ব্যাকটেরিয়া, ঠিক আছে? এইগুলো একটু দেখে রাখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তাহলে এটা কি হবে হচ্ছে 4-এর ডি। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনে আসি আমরা। কি বলছে? কম্পোনেন্ট অফ সেল অল অফ ফাঙ্গাই। ফাঙ্গাসের হচ্ছে সেল অলের কম্পোনেন্টটা কি, উপাদানটা কি? এখানে কি সেলুলাস, নাকি এখানে পেকটিন, নাকি কাইটিন, নাকি ডেক্সট্রিন? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে এখানে হচ্ছে কম্পোনেন্ট অফ সেল অল অফ ফাঙ্গাস, ফাঙ্গাসের হচ্ছে সেল অলের কম্পোনেন্টটা কি? আয়শা, তহমিনা, তাসনিম, আচ্ছা এনিরাম, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন। একই সাথে 100 শেয়ার হইলে আমরা সেটার অবশ্যই অবশ্যই সেটার হচ্ছে এইটা প্রশ্ন আপলোড দিয়ে দিব। গতকালকেরটা দিতে পারি নাই, এখনো দিব, আজকে রাত্রেই দিব, আমি সময়ই পাইনি গতকালকে থেকে এখনো। আচ্ছা, মাহফুজা আক্তার শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দেন, আর প্রত্যেকে একটু ঝটপট ঝটপট অ্যান্সার করে ফেলেন। পাশে দিয়েছেন সি দিয়েছেন, ফাঙ্গাসের হচ্ছে সেল অলের কম্পোনেন্ট কি? কাইটিন দিয়েছেন, শ্যামলী দিয়েছেন, বিথি দিয়েছেন, ফারজানা, সন্ধ্যা তারা। প্রত্যেকেই লাইভটা একটু ঝটপট ঝটপট শেয়ার করে দেন প্রত্যেকেই। 400-500 জন ক্লাস করেন, একটা করে শেয়ার করলেই তো 300-400 শেয়ার হয়ে যায়। শেয়ার করতে এত কষ্ট লাগে কেন বলেন তো? এই যে 1 মাসের কোর্স, 1 মাসের কোর্স কি আপনাদের 500 টাকা, 300 টাকা, 400 টাকা দিয়ে কিনলে ভালোই তো, এইটা কি আনন্দ লাগতো? টোটাল যেখানে সাবজেক্টে আপনাদের রিভিশন হয়ে যাচ্ছে। অনেকেই তো 10 দিন 15 দিনেরও কোর্স সাপ্লাই করছে। আমরা তো বারবারই আপনাদের বলছি যে আপনাদের একটা পয়সাও খরচ করা লাগবে না। আপনারা বই কিনছেন, যারা বই কিনছেন তাদের এক্সট্রা কিছু দিতে পারি নাই, তাদের উপলক্ষে, সবার উপলক্ষে যেন সবাই স্মুথলি আপনারা রেজাল্টটা ভালো করতে পারেন, এর জন্য আমাদের এই টোটাল একদম 24 দিনের একদম 24 তারিখ পর্যন্ত আপনাদের ফ্রি সার্ভিস। তো এইটা যদি একটু না করেন তাহলে কেমনে কি বলেন? অন্যের উপকার করেন, আপনি তো উপকৃত হচ্ছেন, অন্যরা একটু উপকার করেন। শেয়ার ডান লিখেছেন ফাইজা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। রাসেল তো সবসময় শেয়ার করে, আমাদের একদম অবিডিয়েন্ট স্টুডেন্ট। আচ্ছা, টুকটুকি হচ্ছে শেয়ার। আচ্ছা, সবাই শেয়ার করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তাহলে দেখেন কম্পোনেন্ট অফ সেলরের হচ্ছে ফাঙ্গাসের সেলরের কম্পোনেন্টটা কি? কাইটিন, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই সিলেক্ট করছি, খুব বেশি প্রশ্ন দেই নাই। দেখেন নিউট্রিশনালি ডিপেন্ডেন্ট ব্যাকটেরিয়া, এই যে হচ্ছে নিউট্রিশনালি ডিপেন্ডেন্ট কোনগুলো হচ্ছে আপনার কেমিক্যাল হচ্ছে কম্পোনেন্টের ডিপেন্ডেন্ট, কোনগুলা লাইটের বা ফটোসিনথেসিসের ডিপেন্ডেন্ট, এই ধরনের যেগুলো হচ্ছে আলাদা করে আপনার প্রশ্ন আসে। তো বলছে নিউট্রিশনালি ডিপেন্ডেন্ট ব্যাকটেরিয়া আর কল্ড, সেগুলোকে কি বলা হয়? হেটারোট্রফাস, নাকি এখানে অটোট্রফাস, নাকি এখানে ফটোট্রপস, নাকি এখানে কেমোট্রপস? একটু প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন। এই যে দেখেন একবারে সবাই শেয়ার করছেন, থ্যাংক ইউ সো মাচ। স্বর্ণা, ঋতু, সাইফা, বাহ সুন্দর নাম, আশরাক, এরপরে হচ্ছে তামান্না, তাসনিম, শারমিন, আলিমুল আসিফ, থ্যাংক ইউ সো মাচ ভাই। পরবর্তী মাধু, মাহফুজা আক্তার, শিমলা ইসলাম, নাম প্রকাশে অনিচ্ছুক, তারপরেও শেয়ার করেছেন। আলামিন হোসেন, কুনিয়াত শেয়ার করেছেন। আশিন দেব, থ্যাংক ইউ সো মাচ। সুভাষিনী আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। যারা আপনারা শেয়ার করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভাবনা ইসলাম শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ, আপনারা প্রত্যেকে শেয়ার করে দিয়েছেন। আপনাদের জন্য কিন্তু আমরা হচ্ছে রাখছি, ফ্রি মডেল টেস্ট রাখছি, কিন্তু একটা না, দুইটা ফুল ফ্রি মডেল টেস্ট। যাদের কাছে ওএমআর আছে সবাই ওএমআরে প্র্যাকটিস করবেন। ওএমআরটা একটু কষ্ট করে হইলেও প্র্যাকটিস করেন। আরে না, বইয়ের প্রাইস 1750 টাকা না,
শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ সুপ্তা। আচ্ছা 6 এ দিয়েছেন, তাহলে দেখেন এই যে হচ্ছে হেটারোট্রপস, এটা বলতে কি বোঝায়, যেটা হচ্ছে নিউট্রিশনালি ডিপেন্ডেন্ট। অটোট্রপস হচ্ছে কি, যেটা হচ্ছে CO2 বা আদার কম্পোনেন্ট লাইট, ফটোট্রপস হচ্ছে সানলাইট থেকে, আর এটা হচ্ছে কি কেমিক্যাল, তাই তো, এটার উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা, এই একটাই প্রশ্ন আসে এখান থেকে আসলে সরাসরি, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ এই যে গ্রাম নেগেটিভ অর্গানিজম। হ্যাঁ, এই যে গ্রাম নেগেটিভ আর পজিটিভ, এই জায়গা থেকে প্রশ্ন বারবারই আমি বলছি যে আপনারা কষ্ট করে হইলেও হয় পজিটিভটা মুখস্থ রাখেন, না হলে নেগেটিভটা মুখস্থ রাখেন। আমি জাস্ট এটা বলছি আপনাদের যে আপনারা হচ্ছে গ্রাম পজিটিভ বা নেগেটিভের ক্ষেত্রে যে কোনো একটা মুখস্থ রাখেন। আমি বইয়ের মধ্যে আপনাদের একটু এটা দেখাচ্ছি, কত পেজে, ইমিউনোগ্লোবুলিনের আগে, স্টেলাইজেশনের আগে স্টেনিং মেথড। এই যে আপনাদের বইয়ে যে যার কাছে যে বই আছে, আমি আমাদের বই আছে বিধায় আমি এটা থেকে দেখাচ্ছি, যার কাছে যে বই আছে সেটাই ফলো করেন। আপনাদের হয় হচ্ছে আপনারা গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আপনার ভলিউম 1-এর 357 পেজে 3 নাম্বার কোশ্চেন, এখানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলোর উদাহরণ দেওয়া আছে, ওর পরপরই হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোর উদাহরণ দেওয়া আছে। আপনি যে কোনো একটা মুখস্থ করেন, কষ্ট করে হইলেও একটু মুখস্থ করেন, এখান থেকে না একটা প্রশ্ন আসেই, দেখবেন যে ঘুরে ফিরে এখান থেকে একটা প্রশ্ন আসে। প্রায় শেয়ার করছি গিয়ে কোশ্চেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মিডওয়াইফারিদের জন্য। একটু ফ্রি মডেল টেস্ট নেন না, কোনো ফ্রি মডেল টেস্ট আমরা নিচ্ছি না, মডেল টেস্টগুলো সবই হচ্ছে পেইড, ফ্রি কোনো মডেল টেস্ট নাই। 2টা মডেল টেস্ট ফ্রি দিব, ওটা হচ্ছে সবার জন্য কম্বাইন। আচ্ছা, তাইলে হচ্ছে কি দিয়েছেন আপনারা, এ দিয়েছেন, এ দিয়েছেন, এ দিয়েছেন, স্টেফিলোকক্কাস অ্যাডোয়াস, এটা কি নেগেটিভ নাকি হচ্ছে গ্রাম পজিটিভ? আপনারা বইয়ে দেখেন একটু, উইস গ্রাম পজিটিভ কোনগুলো আছে আর গ্রাম নেগেটিভ কোনগুলো আছে। সবাই কিন্তু বেশিরভাগই আপনারা এ দিয়েছেন, এ দিয়েছেন, এ দিয়েছেন। স্টাইলোকক্কাস, এই যে স্টেফাইলোকক্কাস অ্যাডোয়াস বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এগুলো, এই যে লিস্ট্রা, এগুলো হচ্ছে কি, এই যে এই জায়গাটাই কিন্তু সব থেকে বেশি ভুল হয়ে যায় আপনাদের। আপনারা একটু দেখেন গ্রাম পজিটিভের মধ্যে এখানে কি কি আছে, আমি একটু আপনাদেরকে এখান থেকে একটু দেখাই দিচ্ছি। দেখেন এই যে গ্রাম পজিটিভের মধ্যেই কিন্তু আছে স্টেফাইলোকক্কাস, তাই না, দেখেন স্টেফাইলোকক্কাস অ্যাডোয়াস, স্ট্রেপ্টোকক্কাস, দুইটাই কিন্তু আছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটাও না এটাও না। আবার এই যে দেখেন 3 নম্বরে এইখানে আছে কিন্তু এই যে লিস্ট্রা মনোসাইটোজেনিস, তাহলে এটাও কিন্তু আপনার বাদ যাচ্ছে। আপনারা কিন্তু এই জায়গাটাই কিন্তু ভুল করেন, আপনারা যে কোনো একটা মুখস্থ করেন, আমি বারবারই বলছি আপনারা দুইটা একসাথে মুখস্থ করেন না। দেখবেন যে যেটা আপনার বইয়ে আপনার যেটা আসবে ওটাই হচ্ছে আপনার বেস করে আসবে, ঠিক আছে, যেটা আসবে দেখবেন হচ্ছে বাকি অপশনগুলো ওইভাবেই থাকবে। আচ্ছা, তাইলে হচ্ছে দেখেন কি, তাহলে এখানে হচ্ছে এক্সাম্পল অফ গ্রাম নেগেটিভ ব্যাক অর্গানিজম, গ্রাম নেগেটিভ হচ্ছে কি আমাদের ভিব্রো কলেরা, ঠিক আছে। আপনি যে কোনো একটা মুখস্থ করে ফেলেন, এইদার আপনি পজিটিভ এইদার নেগেটিভ, যে কোনো একটা, ঠিক আছে। আপনি হয়তো পজিটিভটা মুখস্থ করেন, না হলে নেগেটিভটা মুখস্থ করেন, তাহলে এটার অ্যান্সার যারা সি দিয়েছেন তারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, যারা এ দিচ্ছেন কিন্তু ভুল দিচ্ছেন। স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পজিটিভ। আচ্ছা, আপনার চাইছে হচ্ছে কোনটি গ্রাম নেগেটিভ অর্গানিজম। এক্সাম্পল অফ 8 নাম্বার কোশ্চেন কি বলছে, দ্য টোটাল এলিমিনেশন অফ অল মাইক্রোঅর্গানিজম ইনক্লুডিং স্পোর, ঠিক আছে। দেখেন একদম সমস্ত যে মাইক্রো অর্গানিজমগুলো আছে সেগুলোকে তো ধ্বংস করছেই, একই সাথে স্পোর সহ স্কল্ড, এটাকে কি বলে, স্টেলাইজেশন, ডিসইনফেকশন, ক্লিনিং নাকি পাস্টুরাইজেশন। খুব ইম্পর্টেন্ট আরো একটা কোশ্চেন, আপনি এইখান থেকে একটা কোশ্চেন কিন্তু পাইতে পারেন। আপনি এইখান থেকে কিন্তু হচ্ছে, আপনি এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন পাইতে পারেন, সেটা হচ্ছে কি যে ডিসইনফেকশন থেকে পাইতে পারেন, অ্যান্টিসেপ্টিক থেকে পাইতে পারেন, স্টেলাইজেশন থেকে প্রশ্ন পাইতে পারেন, এই যে জায়গা থেকে একটা প্রশ্ন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন। সো এইখান থেকে একটু কমেন্ট করে ফেলেন 8-এর উত্তরটা কি হবে। যে স্পোর সহ টোটাল মাইক্রোঅর্গানিজম এলিমিনেশন করা, এটাকে হচ্ছে কি বলা হয়, এটাকে স্টেলাইজেশন বলে নাকি ডিসইনফেকশন বলা হয়। প্রত্যেকেই 8-এর হচ্ছে এ দিয়েছেন, খাদিজাতুল পান্না দিয়েছেন, এ দিয়েছেন, আহ মাল্লিক দিয়েছেন হচ্ছে এ, ঋতু পান্না দিয়েছেন, এ দিয়েছেন। হ্যাঁ, ভেরি গুড। তাহলে দেখেন এটাকে বলা হচ্ছে কি স্টেলাইজেশন, আর উইদাউট মানে শুধু অর্গানিজম গুলাকে হচ্ছে আপনার এলিমিনেশন করা, সেখানে কিন্তু স্পোর যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিব, সেটা হচ্ছে ডিসইনফেক্টেন্ট দেবো, ঠিক আছে, ডিসইনফেকশন হবে তখন। এটা একটু আমরা একই সাথে মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেখানে হচ্ছে
এইখান থেকে কিন্তু আলাদা করে প্রশ্ন আসে, যখন নট স্পোর থাকবে বা স্পোর বাদ দিয়ে তখন সেটা হবে কি, তখন হচ্ছে ডিসইনফেকশন। আর যখন টোটালি স্টেরিলাইজেশন করবে হচ্ছে কি, যখন মাইক্রোঅর্গানিজম উইথ স্পোর, ঠিক আছে, তখন সেটা হবে কি, তখন হচ্ছে স্টেরিলাইজেশন। ক্লিনিং তো পরিষ্কার করা, পাস্টারাইজেশন তো মিল্কের সাথে সম্পৃক্ত, এটা প্রত্যেকেই জানেন। এই ক্ষেত্রে আপনারা একটা প্রশ্ন আমি আপনাদের একটু আউট টাইপের করে দিই। আউট টাইপের বলতে যেটা আসেই পরীক্ষায়, আপনারা যখন এই প্রথমেই পড়বেন একদম ফার্স্ট পেজে মাইক্রোবায়োলজি 351 পেজে, এইখানে দেখেন অ্যান্টিসেপটিক কি দেওয়া আছে, দেখেন প্রিভেনশন অফ ইনফেকশন ইনহিবিটিং দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া ইন লিভিং টিস্যু। তার মানে কি, অ্যান্টিসেপটিক বলতে বোঝাবে যে আগে থেকে আপনাকে প্রিভেন্ট করবে, ঠিক আছে, যেখানে হচ্ছে কি আপনার ব্যাকটেরিয়াগুলো গ্রোথ করতে পারবে না, তাহলে আগে থেকে প্রিভেন্ট করা হচ্ছে কি আপনার, সেটা হবে অ্যান্টিসেপটিক, ঠিক আছে। কোনো অ্যান্টিসেপটিক সলিউশন আপনি ইউজ করলেন, অ্যান্টিসেপটিক এজেন্ট আপনি ইউজ করলেন, যেটা হচ্ছে কি ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করবে, বাধা প্রদান করবে। অ্যাসেপসিস বলতে কি বোঝাবে, দেখেন স্টেট বিং ফ্রি ফ্রম লিভিং প্যাথোজেন মাইক্রোঅর্গানিজম। তাহলে কি অ্যাসেপসিস বলতে বোঝাবে স্টেট অফ বিং ফ্রি ফ্রম লিভিং প্যাথোজেনিক। তাহলে লিভিং প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজমগুলো ফ্রি হচ্ছে কি, সেটা হবে আপনার অ্যাসেপসিস। ডিসইনফেকশনটা কি, ডিস্ট্রাকশন অফ অল প্যাথোজেন মাইক্রোঅর্গানিজম বাট নট স্পোর। এই যে দেখেন ডিস্ট্রাকশন হবে, এখানে সব ধরনের প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজমগুলোকে একদম ধ্বংস করবে উইদাউট স্পোর। এখানে কিন্তু এই যে নট স্পোর, ঠিক আছে, এখানে সবগুলো করবে কিন্তু স্পোর কিন্তু এখানে ধ্বংস হবে না। আর এখানে দেখেন পরবর্তীতে আপনারা হচ্ছে স্টেরিলাইজেশন, এখানে দেখেন প্রসেস মেকিং অ্যান আর্টিকেল সারফেস মিডিয়াম ফ্রি ফ্রম অল মাইক্রোঅর্গানিজম ইনক্লুডিং দেয়ার স্পোর হচ্ছে তখন কি হবে, তখন হচ্ছে স্টেরিলাইজেশন। একটু এই চারটা জিনিস আপনি দেখে রাখবেন, দেখবেন যে প্রায় এই জায়গা থেকে প্রশ্ন আসে। তাহলে এটার উত্তর হবে হচ্ছে এ। দেখেন অ্যান এজেন্ট দ্যাট কিল মাইক্রোঅর্গানিজম, কি বলছে, অ্যান এজেন্ট দ্যাট কিলস মাইক্রোঅর্গানিজম। যে এজেন্টটা, এটা হচ্ছে একটা এজেন্ট যেটা হচ্ছে কি করে, মাইক্রোঅর্গানিজমগুলোকে ধ্বংস করে, সেটাকে কি বলে, অ্যান্টিসেপটিক বলে, ব্যাকটেরিওস্টেট বলে, নাকি ডেটল বলে, নাকি হচ্ছে ব্যাকটেরিয়াসাইডাল বলে। এইটা থেকে একটা পরীক্ষাতে প্রশ্ন আসে। মহিদুল ইসলাম, অ্যান্টিসেপটিকগুলো কি করবে, প্রিভেন্ট করবে, ব্যাকটেরিয়াল গ্রোথ ডেভেলপ হতে প্রিভেন্ট করবে হচ্ছে অ্যান্টিসেপটিক এজেন্টগুলা। 8 9-এর উত্তর দিয়ে ফেলেন অ্যান এজেন্ট। তাহলে এইখানে দেখেন 9-এর উত্তর দিতে থাকেন, আমি অ্যান্সার করতে থাকি। দেখেন কি বলছে, অ্যান এজেন্ট দ্যাট কিলস মাইক্রোঅর্গানিজম। তাহলে হচ্ছে এখানে এমন একটা এজেন্ট যেটা মাইক্রোঅর্গানিজম মানে ক্ষুদ্র জীবাণুগুলোকে কি করে, ধ্বংস করে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে, ব্যাকটেরিও, এই যে হচ্ছে ব্যাকটেরিয়াসাইডাল। আর যখন হচ্ছে যে আপনার হচ্ছে এজেন্টগুলো আছে যেগুলো কি ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করবে, সেগুলোকে বলা হচ্ছে কি ব্যাকটেরিওস্টেটিক, ঠিক আছে। দেখেন সেগুলাকে কি বলা হয়, ব্যাকটেরিওস্টেটিক বলে। দেখেন ব্যাকটেরিওস্টেটিক হচ্ছে কি, যেগুলা যেগুলো হচ্ছে আপনার যে এজেন্টগুলো কি করবে, যেগুলো হচ্ছে ইনহিবিট করবে, ঠিক আছে, ব্যাকটেরিয়াল গ্রোথকে বাধা প্রদান করবে। তাহলে দেখেন তো অ্যান্টিসেপটিক কি, অ্যান্টিসেপটিক একটা ব্যাকটেরিওসাইটিক হচ্ছে আপনার, এই যে ব্যাকটেরিওসাইটিক হচ্ছে আপনার স্টেটিক ইয়ে না, ব্যাকটেরিওস্টেটিক হচ্ছে আপনার একটা এজেন্ট, একই সাথে ডেটল তো হচ্ছে ব্যবহার করা হয়, তো সেটাও কি, সেটা হচ্ছে আপনার ব্যাকটেরিওস্টেটিক হচ্ছে এজেন্ট। তাহলে এখানে ব্যাকটেরিসাইডালটা কি করবে, যেটা হচ্ছে কিল করবে, মাইক্রোঅর্গানিজমকে যেটা ধ্বংস করবে, সেই এজেন্টগুলোকে কি বলা হয়, ব্যাকটেরিসাইডাল বলা হয়, ঠিক আছে। ডি দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। তাহলে এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এজেন্টগুলো হচ্ছে কি করে, আপনার প্রিভেন্ট করে, ব্যাকটেরিয়া গ্রোথের প্রিভেন্ট করে, সেগুলোকে হচ্ছে কি বলবে, সেগুলোকে হচ্ছে ব্যাকটেরিওস্টেটিক বলবে। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন দেখি আমরা। স্টেরিলাইজেশন অফ গ্লাস ওয়্যার্স ইজ ডান থ্রু, মানে এই যে গ্লাস ওয়্যার্সগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে কিভাবে আপনার স্টেরিলাইজেশন করা হয়, ড্রাই হিটের মাধ্যমে, এই যে ফোমিগেশন মানে ধোয়ার মধ্যে যেটাই করে, আর একটা হচ্ছে ময়েস্ট হিট, নাকি হচ্ছে ডিসইনফেকশন। প্রত্যেকে একটু অ্যান্সার করেন। স্টেরিলাইজেশন থেকে 100% শিওর থাকেন একটা প্রশ্ন পাবেন। হ্যাঁ, ব্যাকটেরিসাইডাল। ওকে, 10-এ দিয়েছেন, এ দিয়েছেন, এ দিয়েছেন, এ দিয়েছেন, হ্যাঁ, ড্রাই হিট। ড্রাই হিটের ক্ষেত্রে একটু মনে রাখবেন, এখান থেকে হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে কত ঘন্টা, এগুলো একটু আলাদা করে মনে রাখবেন। যেটা মোস্ট কমনলি কি, হট এয়ার ওভেন, তাই তো। ড্রাই হিট গ্লাসার্স, ভেরি গুড। উত্তর হচ্ছে কি এ। ওকে, পরেরটাতে চলে আসি আমরা। 11 নম্বর কি বলছে, শার্প ইনস্ট্রুমেন্ট শুড নট বি স্টেরিলাইজড বাই।
শার্প যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এইগুলো হচ্ছে কি শুড নট, উচিত নয় টু স্টেলাইজড, কি কোন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলা স্টেলাইজ করা উচিত নয়? অটোক্লেভিং, নাকি এখানে বয়েলিং, নাকি হট এয়ার ওভেন, নাকি হচ্ছে অ্যান্টিসেপটিক সলিউশন? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 11 নম্বরের উত্তর কি হবে? 11 নম্বর ঝটপট, শার্প ইনস্ট্রুমেন্ট শুড নট বি স্টেলাইজড বাই, শার্প ইনস্ট্রুমেন্টগুলা কোন মাধ্যমে স্টেলাইজ করা উচিত নয়? 11 দিয়েছেন, বি দিয়েছেন, এ দিয়েছেন, বি দিয়েছেন। আচ্ছা, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে 11-র উত্তরটা কি হবে। 11-র উত্তর কি হবে? দিয়েছেন বি, দিয়েছেন বয়েলিং। হ্যাঁ, সেবামণি চাকমা সবাই সঠিক উত্তর দিচ্ছেন। তাহলে দেখেন, শার্প ইনস্ট্রুমেন্টগুলো যদি হচ্ছে বয়েলিং করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে, তার শার্পনেসটা কিন্তু ডিস্ট্রয় হতে পারে। সো এটা উচিত নয় কোনভাবে, এই যে বয়েলিং এর মাধ্যমে এটা হচ্ছে কি স্টেলাইজ করা উচিত নয়। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে বি। সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এরপর হচ্ছে 12 নম্বর কি বলছে? দ্য বেস্ট অ্যান্ড সেফেস্ট মেথড অফ স্টেলাইজেশন ইজ, বেস্ট এবং সেফেস্ট মেথড কোনটি? ইমার্শন ইন কেমিক্যাল জার্মসাইড, নাকি এখানে হচ্ছে ফ্লামিং, নাকি অটোকেলভিং, নাকি বয়েলিং ফর 30 মিনিটস? প্রত্যেকে এটা একটু অ্যান্সার করে। এটা জাতীয় কোশ্চেন, সবসময় সবসময়ের জন্য জাতীয় কোশ্চেন, এটা মানে পরীক্ষায় অটোমেটিক আসা কোশ্চেন, তাই তো? ওকে, অটোক্লেভিং, হ্যাঁ, অটোক্লাভিং, ভেরি গুড। তাহলে এই একদম জাতীয় কোশ্চেন, এটা আসলে তো আর আপনাদের ইনশাল্লাহ সমস্যা নাই, এটাই কোনো। পরেরটাতে চলে আসি আমরা। 13 নম্বর কি বলছে? ফর ইফেক্টিভ স্টেলাইজেশন ইন দ্য অটোকেল দ্য টেম্পারেচার শুড বি হাউ মাচ? হ্যাঁ, অটোকেলভের ক্ষেত্রে স্টেলাইজেশন, ইফেক্টিভ স্টেলাইজেশনের ক্ষেত্রে অটোকেলভে এখানে হচ্ছে টেম্পারেচারটা কত থাকে? 121 ডিগ্রি ফারেনহাইট, 121 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি ফারেনহাইট, নাকি 100 ডিগ্রি সেলসিয়াস? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। খুব কমন একটা কোশ্চেন এটাও, এবং খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ফর ইফেক্টিভ স্টেলাইজেশন, কার্যকারী স্টেলাইজেশনের ক্ষেত্রে আপনার অটোকেলভের যে হচ্ছে টেম্পারেচারটা কত থাকা উচিত? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 13 নম্বরের আছি আমরা। 13 এ দিয়েছেন 121 ডিগ্রি ফারেনহাইট। 121 ডিগ্রি ফারেনহাইট তো কতটাই বা হবে? এটা তো ফারেনহাইট তো মানে নর্মাল টেম্পারেচারই আমরা জানি 98.6, তাই না? তাহলে সেই ক্ষেত্রে 121 তো খুব একটা বেশি হইলো না, তাহলে ফারেনহাইটে কেমনে হইলো? 12 দিয়েছেন হচ্ছে, 13 দিয়েছেন, এ দিয়েছেন, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন ঝটপট। 13-র উত্তর কি হবে? ফারেনহাইট হবে নাকি সেলসিয়াস হবে? 100 তো হচ্ছে না, আপনারা প্রত্যেকে মোটামুটি এই দুইটার মধ্যে থেকে কনফিউশনে পড়ে গেছেন এখন, ফারেনহাইট নাকি সেলসিয়াস। ফারেনহাইট 121, নট টু মাস, তাই মানে বেশি, তবে আপনার এই যে হচ্ছে আপনার অটোকেলভের ক্ষেত্রে, টেম্পারেচারের ক্ষেত্রে, স্টেলাইজেশনের ক্ষেত্রে খুব একটা বেশি না। তাহলে এটার উত্তর হবে হচ্ছে কি সেলসিয়াস। ঠিক আছে, আপনারা সেলসিয়াসটা একটু মনে রাখেন। ওকে, 121 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসের কথাটা একটু মনে রাখেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। 14 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কমনলি ইউজড অ্যান্টিসেপটিক? দেখেন কোন এর মধ্যে কোনটা হচ্ছে সাধারণ ব্যবহার হয় অ্যান্টিসেপটিক হিসেবে, খুব কমন ইউজ হয় কোনটি? স্যাভলন, সাইডেক্স, সোডিয়াম ক্লোরাইড, নাকি ফেনল? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। খুব ইম্পর্টেন্ট আরও একটা কোশ্চেন, সাইডেক্স কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে হাই কন্টামিনেটেড যে সমস্ত হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো স্টেলাইজেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাইডেক্স, তাই না? প্রত্যেকেই অ্যান্সার করে ফেলেন। হ্যাঁ, সেলসিয়াস, ওটা 121 ডিগ্রি সেলসিয়াস। ভেরি গুড। দীপাঞ্জলি খাতুন, বি দিয়েছেন 100%। জারিফ, ওকে। প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দেন, প্রত্যেকেই লাইভটা শেয়ার করে দেন। আর মাত্র অল্প কয়েকটা শেয়ার বাকি আছে কিন্তু আপনাদের 100+ হইতে। প্রত্যেকে একবারে একটু প্রত্যেকেই শেয়ারটা করে দিলে বিভিন্ন গ্রুপে সব জায়গাতে আপনারা একবারে একটু শেয়ার করে দেন, তাইলে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ওকে, 14 দিয়েছেন, বি দিয়েছেন না। 14 বি হবে কেন? সাইডেক্স কি কমনলি অ্যান্টিসেপটিক? অ্যান্টিসেপ্টিক হিসেবে কোন সলিউশনটা ব্যবহার করা হয়? সোডিয়াম। আপনি নর্মাল স্যালাইন কি কি কিসের জন্য ব্যবহার করবেন অ্যান্টিসেপ্টিক হিসেবে? 14 হচ্ছে এ, কমনলি ইউজ অ্যান্টিসেপ্টিক হচ্ছে কোনটি? অ্যান্টিসেপ্টিক হচ্ছে স্যাভলন। হ্যাঁ, যারা এ দিয়েছেন, এ দিয়েছেন না, এটা আবার কিন্তু টক্সিক হয়ে যেতে পারে, বিষক্রিয়া ঘটাইতে পারে। ঠিক আছে, ফেনল কমনলি নট ইউজ।
আচ্ছা 14 হচ্ছে এ হবে, যারা এ দিয়েছেন সঠিক দিয়েছেন। 14 15 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য এজেন্ট ইউজ টু ডিসইনফেক্ট দ্য বেড লাইন অফ এইচআইভি পজিটিভ পেশেন্ট। এইচআইভি পজিটিভ পেশেন্টের ক্ষেত্রে তার ডিসইনফেক্ট করার জন্য, তার বেড লাইন ডিসইনফেক্ট করার জন্য কোন হচ্ছে এখানে সলিউশনটা ইউজ করা হয়, কোন এজেন্টটা ইউজ করা হয়? সোডিয়াম হাইপোক্লোরাইট, নাকি অ্যালকোহল, নাকি এখানে হচ্ছে ক্লোরোহেক্সিডিন, নাকি এখানে সোপ ওয়াটার? প্রত্যেকে একটু অ্যান্সার করেন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, ভাবনা 15 শেষ, 14 শেষ হয়েছে, আমরা 15 নম্বর কোশ্চেন। এই যে এইচআইভি, আপনারা খুব এই জায়গাটা একটু লক্ষ্য রেখেন। এইচআইভি পজিটিভ পেশেন্টের বেড লাইন হচ্ছে ডিসইনফেক্ট করার জন্য, জীবাণুমুক্তকরণের জন্য কোনটা ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা মানে বেশ কয়েকটা জায়গায় আসছে এই প্রশ্নটা। সুন্দরতারা 14তে আছেন এখনো, 15 সি দিয়েছেন, 15 হচ্ছে ক্লোরোহেক্সিডিন ইউজ করা হয় কিনা, না। আচ্ছা বাকিরা একটা অ্যান্সার করেন। 15 সি দিচ্ছেন, এ দিচ্ছেন। সোডিয়াম হাইপোক্লোরাইট বিটি, হ্যাঁ ঠিক দিয়েছেন। আচ্ছা মারিয়া মিম দিয়েছেন হচ্ছে 15 রে দিয়েছেন, শারমিন শিলা 15 রে দিয়েছেন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রেখে ডিসইনফেক্ট করার জন্য বেড লাইন হচ্ছে অফ এইচআইভি পজিটিভ পেশেন্টের সোডিয়াম হাইপোক্লোরাইট ইউজ করা হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন একটা। সোপ ওয়াটার তো জাস্ট ক্লিন করার জন্য, অ্যালকোহল তো না হবে না, এরপর হচ্ছে ক্লোরোহেক্সিডিনও কিন্তু না। উত্তর হবে হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইট। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু, প্রশ্নটা যেন পরীক্ষাতে আসলে কোনোভাবে ভুল করেন না। 16 না 15 কি ডাবল চলে আসলো নাকি? এটা 16 নাম্বার হবে, ঠিক আছে। ইউসোল, ইউজ ফর, এই যে ইউসোল কিসের জন্য ব্যবহার করা হয়? আপনারা হয়তো খুবই দেখছেন সার্জারি ওয়ার্ডে, এটা খুব বেশি হয়তো দেখতে পারেন সার্জারি ওয়ার্ডগুলোতে, যে ইউসোল ইউজ ফর কিসের জন্য ব্যবহার করা হয়? টু স্টপ কফ, কাশি বন্ধ করার জন্য, টু প্রিভেন্ট জন্ডিস প্রিভেন্ট করার জন্য, ড্রেসিংয়ের জন্য, নাকি ডিজলভ মেডিসিন ডিজলভ করার জন্য? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাও কিন্তু 16 নাম্বার হবে, ঠিক আছে। এটা 16 নাম্বার কোশ্চেন, অ্যান্সার করে ফেলেন যে এটা সঠিক উত্তর কি হবে। ইউসোল কিসের জন্য ব্যবহার করা হয়? প্রত্যেকে অ্যান্সার করেন 16 নাম্বার কি হবে। 16 নাম্বার কোশ্চেনের উত্তর কি হবে, ঝটপট অ্যান্সার করে ফেলেন। শামীম হোসেন দিয়েছেন 16 সি দিয়েছেন, ড্রেসিং এর জন্য ইউজ করা হয়। অয়ন সরকার দিয়েছেন 16 সি দিয়েছেন, ভেরি গুড। আচ্ছা ইরাম দিয়েছেন, শাকিল হোসেন দিয়েছেন, জারিফ হাসান কত নাম্বার কোশ্চেনের অ্যান্সার করছেন ওইটা একটু কমেন্ট করবেন। 16 নাম্বার দিয়ে এ অথবা বি, সি অথবা ডি এইভাবে অ্যান্সার করবেন, 16 দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা ড্রেসিং এ, তাহলে দেখেন ইউসোলটা কিসের জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে ড্রেসিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা খুব কমন একটা, যারা ইন্টারনেটে আছেন হয়তো খুব কমন দেখছেন এটা একবারে। আচ্ছা এরপরে হচ্ছে 16 নাম্বার কি বলছে, 17 হবে এটা, ঠিক আছে, একটা করে বেশি, এটা প্রশ্ন একটা নাম্বারিং ডাবল হয়ে গেছে। আচ্ছা কি বলছে, প্রাইমারি ইমিউনো রেসপন্স ইজ মিডিয়েটেড বাই। তাহলে দেখেন এইখানে কি বলছে যে প্রাইমারি ইমিউনো রেসপন্স, অর্থাৎ কি প্রাথমিকভাবে কোনটা সব থেকে তাৎক্ষণিক এবং দ্রুত ইমিউনো রেসপন্স করে, কোন ইমিউনোগ্লোবুলিনটা? আইজিএ, আইজিডি, আইজিজি, নাকি আইজিএম? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এইখান থেকে আপনারা অনেকেই কিন্তু এই প্রশ্নটা আপনারা ভুল করে ফেলেন। এখান থেকে 3টা প্রশ্ন আসতে পারে ইমিউনোগ্লোবিউলিন নিয়ে, আমি ক্লিয়ার করে দিয়েছি। আপনারা এই 3টা প্রশ্নের মধ্যে যদি ইমিউনোগ্লোবিউলিন নিয়ে আসে, দেখবেন যে কোনো একটাই আছে ইনশাল্লাহ। 17 উত্তর দিয়েছেন কি দেখে একটু, 17 ডি দিচ্ছেন আইজিএম, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন আইজিএ। আচ্ছা 16 দিয়েছেন, সি দিয়েছেন আইজিজি, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। আইজিজি রিলেটেড আরও একটা কোশ্চেন আসে, আপনারা বইয়ে ইমিউনোগ্লোবিউলিন যে চ্যাপ্টারটা আপনাদের আছে ওখানে একটু প্রত্যেকটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে নেবেন, হচ্ছে আপনাদের 362 পেজে, ঠিক আছে। 362 নাম্বার যে পেজ আছে, 362 পেজে দেখবেন যে ওখানে ইমিউনিটি সিস্টেম এবং ইমিউনিটি নিয়ে খুব ডিটেইল আলোচনা করা আছে, ওইগুলো একটু দেখে নেবেন। আচ্ছা 17 দিয়েছেন, সি দিয়েছেন। একটা জিনিস মনে রাখবেন যে যদি বলে হচ্ছে প্রাইমারি ইমিউনো রেসপন্সের ক্ষেত্রে সব থেকে তাৎক্ষণিক বা দ্রুততম হচ্ছে রেসপন্স করে কে, সেটা হচ্ছে আইজিএম, ঠিক আছে। আইজিএম সব থেকে তাৎক্ষণিক রেসপন্স করে এবং হচ্ছে ইমিডিয়েটলি রেসপন্স করে হচ্ছে আইজিএম। সেকেন্ড লাইনে যে হচ্ছে আইজিএ অথবা আইজিজি, যদি সেকেন্ড লাইনে থাকে, ঠিক আছে। যদি আইজিএম না থাকে দেন হচ্ছে যে আইজিজি অথবা আইজিএ দিতে পারেন। তবে যদি হচ্ছে ইমিডিয়েট রেসপন্সের ক্ষেত্রে কোনটা থাকবে, তাহলে আইজিএম, ঠিক আছে। আর মেজর ক্লাস যদি বলে, যেটা ইমিউনোগ্লোবিউলিন গঠন করে হচ্ছে প্রায় 80%, সেটা হচ্ছে আপনার আইজিজি। আর সব থেকে বেশি পরে ইমিউনোগ্লোবিউলিন এ থাকে কোথায়, সেটা হচ্ছে মায়ের দুধে।
এই তিনটা প্রশ্ন এইখান থেকে দেখবেন ঘুরে আসে এবং আপনাদের এই তিনটা জায়গাতেই ভুল হইতে পারে। ঠিক আছে, মানে আপনারা এই প্রশ্নটা আমি জানতাম গুলাই ফেলতে পারেন, যে আপনারা আইজিজি এর সাথে আপনারা গুলাই ফেলতে পারেন। ওকে, তাহলে এটা যদি হচ্ছে আপনারা এই যে আমি এই জন্য আপনাদের বলি টপিক বেস করে একটু পড়ার জন্য। যাই হোক, না থাকলেও কোনো সমস্যা নেই, এখন শেষ সময় তো এটা কোনো ইম্পর্টেন্ট না। দেখেন এই যে হচ্ছে 2 নম্বরে আছে দ্য অ্যান্টিবডি ফর্ম দ্য ইন দ্য ইমিউনিটি রেসপন্স ইজ মেইনলি আইজিএম, সেকেন্ডারি রেসপন্স করে হচ্ছে আইজিজি। তাহলে সেকেন্ডারি রেসপন্সের ক্ষেত্রে হচ্ছে আইজিজি। এরপরে কি বলছে দেখেন, আইজিএম ইজ দ্য ফার্স্ট অ্যান্টিবডি বি ফর্ম, মানে প্রথম অ্যান্টিবডি যেটা গঠিত হয় কি ফলোড বাই আইজিজি আইজিএ অর বোথ। দেখেন এখানে আইজিজি অথবা আইজিজি এর আগে সব থেকে তাৎক্ষণিক গঠিত হয় কোনটা, সেটা হচ্ছে আইজিএম। কিন্তু যদি মেজর ক্লাস বলে সব থেকে বেশি পরিমাণে গঠিত হয় সেটা কিন্তু আবার আইজিজি, আবার বেশি পরিমাণে থাকে হচ্ছে আইজিজিএ মায়ের দুধে। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ইমিউনোগ্লোবিউলিনে। ওকে, তাহলে এটার উত্তর হবে কিন্তু হচ্ছে ডি। যারা 17 ডি দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন। এই প্রশ্নটা যেন ভুল করেন না, আপনারা কিন্তু অনেকেই এই প্রশ্নটা আসলে এইটাই উত্তর দিতেন, যেটা ভুলে যাইতো। এটা একটু দেখবেন যেটা কনফিউশনে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা 18 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে 18 নম্বর কোশ্চেন, সবাই 18 নম্বর কোশ্চেন অ্যান্সার করে ফেলেন। ইমিউনিটি ডেভেলপস, ইমিউনিটি কখন ডেভেলপ করে? হোয়েন অ্যান্টিবডি আর প্রেজেন্ট, যখন হচ্ছে অ্যান্টিবডিগুলো উপস্থিত থাকে তখন, নাকি অন এক্সপোজার টু কন্টাজিয়াস ডিজিজ, নাকি যখন হচ্ছে এই যে সংক্রামক হচ্ছে ডিজিজগুলো যখন এক্সপোজার হয় তখন, নাকি হচ্ছে সংস্পর্শে আসার পরে, নাকি এখানে আফটার হ্যাভিং অ্যান ইনফ্লেমেটরি ইলনেস, নাকি যখন প্রদাহজনিত আপনার হচ্ছে অসুস্থতা থাকে তখন, নাকি হোয়েন রেসিস্টেন্স ইজ লো, নাকি যখন হচ্ছে এই যে হচ্ছে রেজিস্ট্যান্স কম থাকে, ঠিক আছে, তখন হচ্ছে আপনার ইমিউনিটি ডেভেলপ করে। কখন ইমিউনিটিটা ডেভেলপ করে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। ঝটপট অ্যান্সার করে ফেলেন। ওকে, আনিকা মল্লিক দিয়েছেন আমরা 18 নম্বরে আছি, 18 নম্বর দিয়েছেন এ। কখন হচ্ছে ইমিউনিটিটা ডেভেলপ করবে? ইমিউনিটি ডেভেলপ করে কখন? এটাও কিন্তু আপনারা ভুল করে ফেলছেন। ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন গামা। আইজিজি, ইমিউনোগ্লোবিউলিন গামা। আচ্ছা, বেলাল হোসেন দিয়েছেন এ দিয়েছেন 18 নম্বরের উত্তর দিচ্ছেন এ। যখন অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে তখনই কি ইমিউনিটি ডেভেলপ করে? ইমিউনিটি ডেভেলপ করে যখন হচ্ছে কি কন্টিজিয়াস ডিজিজগুলো যখন হচ্ছে কি এক্সপোজার করে তখন হচ্ছে আপনার ইমিউনিটিগুলো ডেভেলপ করে। এই একটা জায়গা আপনার হচ্ছে ইমিউনিটি, ইমিউনিটি থেকে একটা প্রশ্ন আপনার আসবে এখানে, প্যাসিভ অ্যাক্টিভ নিয়ে আসবে, ন্যাচারাল এবং হচ্ছে আপনার অ্যাকোয়ার্ড, এইভাবে আলাদা করে আসবে। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আপনার থাকেই, দেখবেন যে ইমিউনিটি ডেভেলপস করে কখন, যখন হচ্ছে অন এক্সপোজার টু কন্টিজিয়াস ডিজিজ। ঠিক আছে, হ্যাঁ, মায়া কুমারী ঠিক আছে। 18 যারা এ দিচ্ছেন, অ্যান্টিবডি প্রেজেন্ট থাকলেই যে হচ্ছে আপনার অ্যান্টিবডি প্রেজেন্ট যখন উপস্থিত থাকবে তখন হচ্ছে আপনার ইমিউনিটি ডেভেলপ করবে না, এক্সপোজার টু কন্টিজিয়াস ডিজিজ। 18 হবে হচ্ছে বি। 19 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে 19 নাম্বার কোশ্চেন। দেখেন কি বলছে, ইমিউনিটি বাই অ্যান্টিবডি ফরমেশন। ঠিক আছে, এই যে দেখেন ডিউরিং দ্য কোর্স অফ এ ডিজিজ। আচ্ছা, এখানে কি বলছে ইমিউনিটি বাই অ্যান্টিবডি ফরমেশন, মানে অ্যান্টিবডিগুলা আপনার কি হবে, যে আপনার এখানে হচ্ছে গঠিত হবে ডিউরিং দ্য কোর্স অফ এ ডিজিজ, মানে সংক্রমণের এখানে হচ্ছে আপনার অসুস্থতার পরে যখন এই যে আপনার ইমিউনিটিগুলো যখন ডেভেলপ করবে বা গঠিত হবে, এইটাকে তখন কি বলবে? হ্যাঁ, এখানে কি বলছে যে এটা হচ্ছে অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, নাকি হচ্ছে আপনার অ্যাক্টিভ, নাকি অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি, নাকি প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি, নাকি এখানে হচ্ছে প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। চারটা জিনিস সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা জিনিস সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখা মারাত্মক গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন কি বলছে, যে এখানে কোর্স অফ ডিজিজ তার মানে কি রোগের সময় যখন হচ্ছে কি ইমিউনিটি বা অ্যান্টিবডি ফরমেশন, হ্যাঁ, আপনার এই যে রোগ প্রতিরোধের ক্ষেত্রে আপনার যে ইমিউনিটিগুলো গঠিত হয় এটাকে কি বলা হয় রোগ প্রতিরোধের ক্ষেত্রে? তাহলে আপনারা দিচ্ছেন প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি। আমি এইটা একটু ক্লিয়ার করে দিচ্ছি যাতে করে আপনার অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে আপনার ঝামেলা না হয়। দেখেন প্রত্যেকটা দুইটা করে ক্লাস, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ঠিক আছে, এখন অ্যাক্টিভগুলো কি হবে? অ্যাক্টিভগুলো হচ্ছে যেটা শরীর নিজে ফরমেশন করতে পারবে। ঠিক আছে, মানে একদম খুব মানে সংক্ষেপে বাংলায় ক্লিয়ার করে দিচ্ছি একবারে একদম সিম্পল ভাবে। দেখেন অ্যাক্টিভগুলো হচ্ছে দুইটা ক্লাস, একটা হচ্ছে কি আপনার অ্যাকোয়ার্ড আর একটা হচ্ছে কি আপনার ন্যাচারাল। তো এইটা হচ্ছে কি অ্যাক্টিভ যেগুলো, এগুলো বডি নিজে যখন ফরমেশন করতে পারে। তার মানে
ফর এক্সাম্পল আপনার চিকেন পক্স হয়েছে বা স্মল পক্স হয়েছে, এই যে বডি তাৎক্ষণিক ইমিডিয়েটলি যে হচ্ছে আপনার অ্যান্টিবডিগুলা, এই যে ইমিউনিটিগুলো হচ্ছে আপনার ফর্মেশন করতেছে, অ্যান্টিবডি ফর্মেশন করতেছে, এইটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ন্যাচারাল। ওকে, এরপরে দেখা যাচ্ছে যে আপনি টিউবারক্লোসিসের জন্য বা হচ্ছে আপনি টিবির জন্য বলেন, বা হচ্ছে আপনি টিটেনাসের জন্য বলেন, বা অন্য অন্য যে ক্ষেত্রে আপনি হচ্ছে আমরা যে হচ্ছে ওই যে আমাদের হচ্ছে ইপিআই নিচ্ছি, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের যে ধরনের আপনি ভ্যাকসিনগুলো আগে থেকে নিচ্ছেন, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে কিন্তু আপনি অ্যাকোয়ার্ড করতেছেন, তাহলে ন্যাচারাল যেটা হচ্ছে শরীর তাৎক্ষণিক তৈরি করতেছে, আর এটা হচ্ছে কি লাইভ অ্যাটিটিউড। তাহলে এইখানে দুইটা গেল, একটা হচ্ছে যেটা আপনি গ্রহণ করতেছেন, যেটা শরীর নিজে তৈরি করতেছে, ঠিক আছে, আর যেটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে মনে রাখবেন এইটা হচ্ছে আপনার বডি ফর্মেশন করতে পারে না, এইটা অন্য জায়গা থেকে আপনাকে নিতে হবে। তাহলে এইটা দুইটা ভাবে হইতে পারে, একটা হইতে পারে হচ্ছে প্যাসিভ ন্যাচারাল, ন্যাচারালের ক্ষেত্রে হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে যেটা নেয় সেটা হচ্ছে আপনার আইজি আইজিজি। হুম, হ্যাঁ, একটা হচ্ছে কি আপনার হচ্ছে দেখেন এই যে প্যাসিভ ন্যাচারাল যেটা প্লাসেন্টার মাধ্যমে একটা যেতে পারে, আর মায়ের দুধের মাধ্যমে হচ্ছে আপনার পাইতে পারে আইজিএ। তাহলে দেখেন এই দুইটা হচ্ছে কি, এই দেখেন প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি, এটা কিন্তু বডি ফর্মেশন করতে পারে না, এটা গ্রহণ করে। প্যাসিভ আর্টিফিশিয়াল বা অ্যাকুয়ার্ড যেটা থাকবে সেটা হবে কি ইমিউনিটি হচ্ছে যে এইটা যেমন হচ্ছে আপনার অ্যান্টিটক্সিন যেগুলো আপনি গ্রহণ করবেন, সরাসরি এমন কোনো সিরাম গ্রহণ করতেছেন যেগুলো হচ্ছে কি আপনার ইমিউনিটি হিসেবে কাজ করতেছে, তাহলে এইটা হবে হচ্ছে প্যাসিভ। তাইলে এইখানে দুইটা জিনিস আপনি মনে রাখবেন অ্যাকুয়ার্ডের মধ্যে আর হচ্ছে আপনার অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে। সর্বপ্রথম অ্যাক্টিভের মধ্যে মনে রাখবেন যেটা আপনার বডি অটোমেটিক ফর্মেশন করতে পারে, এবং সেটা হয় আপনি আগে থেকে আপনার বডিতে আছে, আর না হলে আপনি সেটা গ্রহণ করছেন কিন্তু ওই সময় আপনার তাৎক্ষণিক কাজ করছেন, যখন প্রয়োজন তখন আগে থেকে প্রিভেন্ট করতেছে, আপনার বডি অটোমেটিক তৈরি করতেছে। আর একটা হচ্ছে কি প্যাসিভের ক্ষেত্রে মনে রাখবেন যেটা আপনার শরীর ফর্মেশন করতে পারতেছেন, আপনি বাইরে থেকে নিচ্ছেন, তাহলে বাইরে থেকে নিচ্ছেন ন্যাচারালি হচ্ছে আপনি আইজিজি এবং আইজিএ, আর এখান থেকে আপনি নিতে পারেন অ্যান্টিটক্সিন বা হচ্ছে অ্যান্টিটিটিনাস সিরাম, আপনি এগুলো নিতে পারেন, তাই তো? এটিজি যেটা অ্যান্টিটিটিনাস সিরাম এটিএস, তাই তো এইগুলো হচ্ছে কি আপনি বাইরে থেকে গ্রহণ করতেছেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি বলেন তো এটিএস অ্যান্টিটিটিনাস সিরাম, এটা কিন্তু প্যাসিভ আর্টিফিশিয়াল, আর প্যাসিভ ন্যাচারাল হচ্ছে এই দুইটা, আর অ্যাক্টিভ হচ্ছে আপনার আর্টিফিশিয়ালের মধ্যে যদি যান আপনি তাহলে বিসিজি, এরপরে হচ্ছে আপনি যদি অ্যাক্টিভ ন্যাচারালের মধ্যে আসেন তাহলে আপনার চিকেন পক্স বা স্মল পক্সের জন্য এগুলোর বাইরে। তাহলে এখানে কি বলছে দেখেন, এই যে ইমিউনিটি অ্যান্টিবডি ফর্মেশন ডিউরিং দ্য কোর্স অফ ডিজিজ, এই যে কোর্স অফ ডিজিজের সময় আপনার যখন এই যে ইমিউনিটি ফর্মেশন হচ্ছে অটোমেটিক্যালি, তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে কিন্তু অ্যাক্টিভ ন্যাচারাল। হুম, সবাই সঠিক উত্তর করেছেন। 18 নম্বরের এ দিয়েছেন, ভেরি গুড। এই 19 নম্বরের এ দিয়েছেন, ভেরি গুড, সবাই কিন্তু সঠিক দিয়েছেন। এইখান থেকে কিন্তু একটা এই অ্যাক্টিভ প্যাসিভ থেকে একটা প্রশ্ন আসে, এটা হবে হচ্ছে 20 নম্বর। ঠিক আছে, 20 নম্বর কোশ্চেন, ইমিউনিটি গিভেন বাই টিটি ভ্যাকসিন। তাইলে দেখেন তো এই যে ইমিউনিটি দেওয়া হয়েছে কি টিটি ভ্যাকসিন, গিভেন বাই কিসের মাধ্যমে, টিটি ভ্যাকসিনের মাধ্যমে যদি ইমিউনিটি দেওয়া হয় তাহলে এটা কি হবে, প্যাসিভ ইমিউনিটি হচ্ছে ইনেট ইমিউনিটি, নাকি এখানে হার্ড ইমিউনিটি, নাকি এখানে হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি? প্রত্যেকে একটু উত্তর করে ফেলেন। ইনেট হচ্ছে কি প্রাথমিক, তাই না? প্রাথমিক প্রতিরক্ষা, প্রাথমিক প্রতিরক্ষা। আর হার্ড হচ্ছে কি পপুলেশন বেসড। আচ্ছা, আর আরেকটা হচ্ছে অ্যাক্টিভ নাকি প্যাসিভ, তাহলে এই দুইটার মধ্যে একটু ক্লিয়ার করে ফেলেন। এখন কিন্তু আগেরটা থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, তাইলে কি এই যে দেখেন এটা তো টিটি ভ্যাকসিন, টিটিনাস ভ্যাকসিন যখন আপনি নিচ্ছেন এটা কি ইয়ে হবে, আপনি বুঝেন নাই, দেখেন যখন আপনি সিরাম ডাইরেক্ট নিচ্ছেন ওটা কি ছিল, ওটা হচ্ছে অ্যান্টিটিটিনাস সিরাম, এটা ডাইরেক্ট ইনজেক্ট করে যখন নেওয়া হয়, তাই না? তাহলে অ্যান্টিটিটিনাস সিরাম বা অ্যান্টিটক্সিন যখন ডাইরেক্ট নেওয়া হচ্ছে তখন ওই ইমিউনিটিটা কি হিসেবে কাজ করবে, তখন হচ্ছে প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি হিসেবে কাজ করবে। কিন্তু যখন দেখেন আপনি আগে থেকে যেমন বিসিজি টিটি এগুলো যখন নিচ্ছেন ইপিআই এর মধ্যে, এগুলা তাহলে কি হিসেবে কাজ করবে, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? বিশের এইটাই কিন্তু ভুল করে ফেলছেন, দেখছেন? আমি কিন্তু এই জন্য আপনাদের বারবারই বললাম না এটা প্যাসিভ কিসের জন্য হবে, দেখেন এটা তো অ্যাক্টিভ। এইটাই কিন্তু আপনারা আবারও ভুল করছেন। আমি এটা আপনারা পড়বেন হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি প্যাসিভ ইমিউনিটি, এইটা হচ্ছে এইখানে একটু আপনারা দেখে নেবেন 164 পেজ, এইটা ভুল করা যাবে না, এখান থেকে কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন আসবেই। এই যে দেখেন ওপিভি বিসিজি টিবি পোলিও ভ্যাকসিন এগুলো সবই কি, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তাই না? আর্টিফিশিয়ালি দেখেন এগুলো হচ্ছে কি আপনি গ্রহণ করতেছেন, যেগুলো আপনার বডি অটোমেটিক ফর্মেশন করবে পরবর্তীতে, কিন্তু
আপনি যেগুলো সরাসরি ইনজেক্টেবলের মাধ্যমে যে ধরনের ইমিউনিটিগুলো নেবেন তখন সেটা হবে হচ্ছে আপনার প্যাসিভ, ঠিক আছে। আমি বারবারই বলছি অ্যাক্টিভ হচ্ছে যেটা বডি নিজে ফর্মেশন করবে, সেটা হবে হচ্ছে ন্যাচারাল, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড বা আর্টিফিশিয়াল। তাহলে আর্টিফিশিয়াল যেটা সেটা হচ্ছে বিসিজি বা হচ্ছে আপনার টিটি বা পোলিও, এইগুলো যখন আপনি গ্রহণ করতেছেন এগুলো কিন্তু তাৎক্ষণিক কাজ করতেছেন, এগুলো কিন্তু আপনার শরীর থেকে যাচ্ছে, এটা লাইফ টাইম, লাইফ অ্যাটিনিউড। আর যখন আপনার বডি তৈরি করতে পারতেছে না, সেটা কি আইজিএ আইজিজি, এগুলো হচ্ছে কি এটা সরাসরি গ্রহণ করতেছে, মায়ের থেকে গ্রহণ করতেছে, এটা ন্যাচারালি। এরপর হচ্ছে আপনি অ্যান্টিটক্সিন বা হচ্ছে আপনি যখন হচ্ছে এটিএস অর্থাৎ অ্যান্টিটিটিনাস সিরাম, এইগুলো যখন সরাসরি ইনজেক্ট করছেন তখন কিন্তু সেটা হচ্ছে কি সেটা প্যাসিভ আর্টিফিশিয়ালে যাবে, ঠিক আছে। ডি হবে উত্তর। প্রশ্নটা এখান থেকে একটা প্রশ্ন আসে অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে, এটা ভুল করে না, যা ছোট্ট করে মনে রাখেন অ্যাক্টিভগুলা শরীর নিজেই ডেভেলপ করবে, প্যাসিভগুলা ডেভেলপ করতে পারে। আরো সহজভাবে যদি আমি বলি, দেখেন এইখানে হচ্ছে ওই যে প্যাসিভের মধ্যে আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন আপনি প্যাসিভের মধ্যে একটা হচ্ছে ন্যাচারালের ক্ষেত্রে আপনি মনে রাখবেন, প্যাসিভের ক্ষেত্রে ন্যাচারালের জন্য মনে রাখবেন হচ্ছে আইজি এ এবং হচ্ছে আপনার আই জি জি, ঠিক আছে, এই দুইটা মনে রাখবেন ন্যাচারাল। আর হচ্ছে আপনার প্যাসিভ যেটা হচ্ছে আপনার অ্যাকোয়ার্ড বা আর্টিফিশিয়াল, সেই ক্ষেত্রে মনে রাখবেন হচ্ছে কি আপনার এটিএস অথবা হচ্ছে কি অ্যান্টিটক্সিন, ঠিক আছে, এইভাবে আপনি মনে রাখবেন সরাসরি। তাহলে এই দুইটা আপনি মনে রাখলেই হবে। জাস্ট এই দুইটা আপনি মনে রাখলেই হবে, বাকিগুলো সব অ্যাক্টিভে যাবে, ঠিক আছে। আচ্ছা, 20 নাম্বার, তার মানে কি 21 নাম্বার, তাই তো। 21 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করে ফেলেন। দ্য মেজর ক্লাস অফ ইমিউনোগ্লোবুলিন প্রেজেন্ট ইন হিউম্যান সিরাম। এই যে সব থেকে মেজর ক্লাস, এই যে দেখেন মেজর ক্লাস সিরাম গঠন করে, মানে সবথেকে বেশি কোনটা, ওইটা কিন্তু আমি একটু আগে বলতেছিলাম। এই যে ইমিউনোগ্লোবুলিন নিয়ে 3টা প্রশ্ন আসতে পারে আপনাদের, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিন। এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আপনাদের আসেই, দেখছেন এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন একটা আসলে কিন্তু ভুল হয়ে যায়, এইটা যেন কোনোভাবেই ভুল না হয়, কোনোভাবেই যেন এটা ভুল না হয়, কোনোভাবে এর উদাহরণ সহ যেন ভুল না হয়। ইমিউনোগ্লোবুলিন নিয়ে কিন্তু আপনার পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তাহলে দেখেন মেজর ক্লাস ইমিউনোগ্লোবুলিন কোনটি, এটার এখন ভুল করা চলবে না একদমই। কুইক রেসপন্সও থাকলে তখন যাইতো ডিতে, তাই না। হ্যাঁ, ভেরি গুড, সবাই এখন সঠিক উত্তর করতেছেন কিন্তু। সমু, তারপরে হচ্ছে নাজমুন নাহার, এরপরে সিদ্রাতুল মুনতাহা তন্নি, ইসলামিক জীবন দিয়েছেন, এ দিয়েছেন 21-এর, না 21-এর আইজিএ না, আইজিজি হচ্ছে কি মেজর ক্লাস, ঠিক আছে, 80% ফরমেশন। ভেরি গুড, ভেরি গুড। আইজিজি, এই 3টা প্রশ্ন আমি আইজিজি রিলেটেড 3টা প্রশ্ন ইমিউনোগ্লোবুলিন রিলেটেড আসতে পারে। একটা হচ্ছে কোনটি সব থেকে মায়ের দুধে বেশি পাওয়া যায়, একটা হচ্ছে কোনটি সব থেকে মেজর ক্লাস, আর একটা সব থেকে হচ্ছে তাৎক্ষণিক রেসপন্স করবে কোনটা। এই 3টা কোশ্চেন এখান থেকে খালি মনে রাখবেন, 3টে অ্যান্সার, ভিন্ন ভিন্ন 3টে অ্যান্সার, 3টার সাথে গোলাবেন না। 22 নাম্বার কোশ্চেন কি বলছে দেখেন, অর্গানিজম উইচ আর রেসপন্সিবল টু প্রডিউস ডিজিজ আর নোন অ্যাজ। যে ক্ষুদ্র জীবাণুগুলা এই যে ডিজিজ ছড়াইতে পারে, ঠিক আছে, যে জীবাণুগুলা কি ডিজিজ ছড়াইতে পারে সেগুলোকে কি বলা হয়, সেগুলো কি প্যাথোজেন বলে, গ্লাইকোজেন বলে, ল্যাকটোজেন বলে, নাকি নাইট্রোজেন বলে। খুব কমন কোশ্চেন, একবারে একটা বেসিক কোশ্চেন। যে যে ধরনের ক্ষুদ্র জীবগুলা রোগ ঘটাইতে পারে, যেগুলা রোগ ঘটায়, সেগুলাকে কি বলা হয়। তারপরে হচ্ছে আরো একটা প্রশ্ন আসে, যেগুলো হচ্ছে আপনার ওই যে মশা মাছি এগুলার মধ্যে মাধ্যমে যখন ছড়ায় ওইগুলোকে তখন কি বলে। মশা মাছির মাধ্যমে যখন ছড়াবে সেগুলোকে তখন কি বলে। তাহলে দেখেন যে অর্গানিজমগুলো ক্ষুদ্র জীবগুলো হচ্ছে আপনার রেসপন্সিবল টু প্রডিউস ডিজিজ, যেগুলো হচ্ছে রোগ জীবাণু রোগ ছড়াইতে পারে সেগুলোকে বলা হচ্ছে কি প্যাথোজেন। আর হচ্ছে মশা মাছির মাধ্যমে যখন ছড়ায় তখন সেটাকে বলা ওই যে হচ্ছে আপনার যেগুলো রেসপন্সিবল ওগুলোর জন্য ওই যে মশা বা মাছিকে বলা ভেক্টর, তাই তো। এই 2টা প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। আচ্ছা, 23 নাম্বার কোশ্চেনে আমরা আসি। 23 নাম্বার কোশ্চেন অ্যান্সার করে ফেলেন। নজোকোমিয়াল ইনফেকশন আর অলসো টার্ম অ্যাজ। নজোকোমিয়াল ইনফেকশনগুলোকে আরও আমরা কি নামে চিনি, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, নাকি আইডোপ্যাথিক ইনফেকশন, নাকি এখানে প্রাইমারি ইনফেকশন, নাকি এখানে হচ্ছে ল্যাট্রোজেনিক ইনফেকশন। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে এখানে হচ্ছে এই যে নজোকোমিয়াল ইনফেকশনকে আরও কি নামে চেনা হয় বা আরও কি নামে আপনি জানেন। খুবই কমন কোশ্চেন, একবারে জাতীয় একটা কোশ্চেন, তাই না, একবারে জাতীয় কোশ্চেন। অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই। এটা হচ্ছে 23 নাম্বার কোশ্চেন। 23 নাম্বার কোশ্চেনের উত্তর কি হবে।
আখি আলমগীর এ দিয়েছেন, সিদ্রাতুল মুনতাহা তন্নি, নিশা সরেন দিয়েছেন হচ্ছে 23 রে, সেবামণি চাকমা দিয়েছেন 23 রে। খুবই কমন একটা কোশ্চেন, প্রত্যেকে ঝটপট অ্যান্সার করে ফেলেন। সঠিক উত্তর কি হবে? শাহনাজ বেগম দিয়েছেন 23 রে দিয়েছেন, সীমা দিয়েছেন হচ্ছে 23 রে, সুমি রয় দিয়েছেন 23 রে। ভেরি গুড। তাহলে এটাকে আমরা সবাই জানি হচ্ছে কি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, তাই তো, নজোকোমিয়াল ইনফেকশন। আচ্ছা, যেগুলো হচ্ছে কি হসপিটাল থেকে ছড়ায়, একজনের থেকে আরেকজনের মাধ্যমে ছড়ায়। 24 নাম্বার কি বলছে? মোস্ট কমিউনিকেবল, এই যে মোস্ট কমন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন ইজ, এই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। বেশিরভাগ দেখবেন এই প্রশ্নটা আপনারা ভুল করে ফেলতেছেন। এই একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখবেন বেশিরভাগ শিক্ষার্থী এই কোশ্চেনটা ভুল করে ফেলেন। এখান থেকে দুইটা প্রশ্ন আসে, দেখেন একটা বলছে মোস্ট কমন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সব থেকে কমন কোনটি? এটা হচ্ছে কি রেসপিরেটরি, কিডনি, ব্লাডার নাকি ডাইজেস্টিভ সিস্টেম? খুব কমন একটা প্রশ্ন, এটা আপনার অনেকেই ভুল করে ফেলবে। আমি জানি এই প্রশ্নটা অনেকেই কনফিউশনে ভুগবেন, এটা নিয়ে 3-4টা প্রশ্ন আসতে পারে। এবং এখান থেকে হচ্ছে কোনটার মাধ্যমে সব থেকে ছড়ায়, কোন প্যাথোজেনটা সব থেকে বেশি দায়ী, এইভাবে আর একটা প্রশ্ন আসে। 24-এর অ্যান্সার করেন তো দেখি একটু। রিনিতা দিয়েছেন, রত্না এ দিয়েছেন, সুমু দিয়েছেন এ, বাইজিৎ হোসেন দিয়েছেন এ, শাহনাজ দিয়েছেন এ, শামীম হোসেন দিচ্ছেন এ। ওকে, বাকির একটা অ্যান্সার করে ফেলেন 24-এর। ইতি রায় দিয়েছেন এ, রাবেয়া সরকার দিয়েছেন এ, উৎপল শাহ বড়াল দিয়েছেন এ। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড, আপনারা খুবই খুবই দারুণ অ্যান্সার করেছেন, সবাই সঠিক অ্যান্সার করেছেন। এটা হচ্ছে কি সব থেকে বেশি নিউমোনিয়া 21.7 এরকম হচ্ছে পার্সেন্টেজ পর্যন্ত সব থেকে বেশি হয়। সেকেন্ডলি যেটা হয় সেটা হচ্ছে জিআই ট্র্যাক ইনফেকশন, ডাইজেস্টিভের মধ্যে আসে। থার্ডে যে হচ্ছে আসতে পারে হচ্ছে আপনার, তখন কিন্তু আসতে পারে কিডনির মধ্যে, তাই না? আচ্ছা, ওকে, তাহলে এটা সঠিক উত্তর, সবাই সঠিক দিয়েছেন, রেসপিরেটরি দিয়েছেন। ভেরি গুড। 24 নাম্বার আপনারা ভুল করেননি, খুব দারুণ অ্যান্সার করেছেন। 25 নাম্বার কোশ্চেন কি আসছে দেখেন, মোস্ট কমন নজোকোমিয়াল ইনফেকশন ইজ, হ্যাঁ, এটা কি সিউডোমোনাস নাকি এই যে লিস্ট্রা, নাকি হচ্ছে এখানে হচ্ছে স্টেফাইলোকক্কাস অ্যারিয়াস, নাকি এখানে এস পাইজনিয়াস? এটা একটু অ্যান্সার করে ফেলেন। পয়জিনাস, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে এটার উত্তর কি হবে। 25 নাম্বারের অ্যান্সার, মোস্ট কমন নজিক্যাল ইনফেকশন ইজ কোনটা? এই দুইটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ দুইটা কোশ্চেন। এই প্রশ্নটার অ্যান্সার করে ফেলেন সবাই ঝটপট। আমি ক্লাস শেষে ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিচ্ছি যে এখান থেকে হচ্ছে আপনাদের কোন কোন, আপনারা একবার রিভিশন দিবেন কিভাবে মাইক্রোবায়োলজি টোটাল কোন কোন টার্মগুলো একবার করে পড়লেই হয়ে যাবে। জাস্ট একবার করে পড়ে একবার আপনি সরাসরি মুখস্থ রাখেন, তারপরে মাইক্রোবায়োলজি থেকে প্রশ্ন আসলে আপনি কমন পাবেন ইনশাল্লাহ। ক্লাস শেষে বলতেছি, খুব বেশি নাই প্রশ্ন এখান থেকে, প্রশ্ন খুবই কম, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না। এবং আশা করি যে ইনশাল্লাহ আপনি এখান থেকে প্রশ্ন আসছে ক্লাসের মধ্যে থেকে কমন পাবেন। রাসেল দিয়েছেন হ্যাঁ, স্টোফাইলোকক্কাস অ্যারিয়াস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনারা এই দুইটা যে এই যে জায়গাটা আপনারা ক্লিয়ার করে রাখছেন না, এখান থেকে একটা প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আসতে পারে এবং আপনারা সবাই সঠিক উত্তরই করবেন। ভেরি গুড, সবাই সঠিক উত্তর করেছেন। সি আচ্ছা, 26 নাম্বার কোশ্চেন 26 কি বলছে, উইচ অফ দিস ইজ নট এ ডিএনএ ভাইরাস? কোনটা ডিএনএ ভাইরাস না? কি বলছে, পক্স ভাইরাস নাকি এখানে হচ্ছে আপনার করোনা ভাইরাস নাকি হার্পিস ভাইরাস নাকি অ্যাডিনো ভাইরাস? একটু অ্যান্সার করে ফেলেন তো যে কোনটা হচ্ছে ডিএনএ না। খুবই কমন একটা কোশ্চেন। ভাবনা 25-এ সিরিয়াস 26-এর অ্যান্সার করে ফেলেন সবাই। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন, একসাথে শেয়ার করে দিলে কিন্তু 500 শেয়ার হয়ে যায়, চিন্তা করেন, সেখানে 106। আপনারা যদি এখন শেয়ার করেন আর যদি হচ্ছে 150 সবাই যদি শেয়ার করেন ইনশাল্লাহ, তাইলে আমার এখন ক্লাস শেষ হবে। প্রথম কাজ হবে হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি আগে ওই যে 90টা কোশ্চেন একসাথে আপলোড, 90টা না, টোটাল হচ্ছে 90, আর আগে যেন কয়টা ছিল না, আগে কয়টা ছিল, ফার্স্ট পার্টে 70 আর 90, 160টা কোশ্চেন একসাথে আপলোড দিয়ে দিব। আর সেকেন্ডলি যে কাজটা করব সেটা হচ্ছে মাইক্রোবায়োলজির কোশ্চেনগুলো আপলোড করে দিব। না না, এটা মানে ক্লাস শেষে আমি আপলোড করব তার জন্য। ধোকা না রে ভাই, ধোকা দিয়ে কি হবে আপনাদের? আপনাদের যেভাবে পড়ানো হচ্ছে টপিক টাচ করে করে, আপনারা এইভাবে যদি পড়ে যান, পাস না করলে তখন বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিয়েছেন, করোনা হচ্ছে আরএনএ, তাই না? সবাই সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। আচ্ছা, 27 নম্বর কোশ্চেনের অ্যান্সার করে ফেলেন প্রত্যেকে। কি বলছে দেখেন, এন্ট্রোটক্সিন, তাই তো, বিষক্রিয়া ঘটায় কোথায়? জিআই ট্র্যাকে। ফুড পয়জনিং মেইনলি কজড বাই,
মানে মেইনলি এটা কোনটার মাধ্যমে ঘটিয়ে থাকে, স্যালমোনেলা, স্টোফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস নাকি সিডোমোনাস? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, এটার উত্তরটা কি হবে? সঠিক উত্তর কি হবে এটার? প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন। 27-এর উত্তর কি হবে? যে কোনটা হচ্ছে এন্ট্রোটক্সিন ফুড পয়জনিং। এন্ট্রোটক্সিন ফুড পয়জনিং মেইনলি কোনটার কারণে ঘটে থাকে? স্যালমোনেলা, স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস নাকি সিউডোমোনাস? হ্যাঁ, শেয়ার দান লিখেছেন সরেন স্বর্ণা। ওকে, পরে 90টা ক্লাস প্রশ্ন ছিল, 90টা শেষের ক্লাসে প্রশ্ন ছিল হচ্ছে 90টা পার্ট 2-তে 160টা কোশ্চেন সলভ করেছে ম্যাম আপনাদের। স্যালমোনেলা কি কমন নাকি স্টেফাইলোকক্কাস? 27-এর কমন এন্ট্রোটক্সিন ফুড পয়জনিং হচ্ছে কি স্টেফাইলোকক্কাস। ঠিক আছে, বি হবে উত্তর। এ যারা দিয়েছেন ভুল দিয়েছেন, বি হবে উত্তর, বি। স্টেফাইলোকক্কাস সব প্রশ্ন বইয়ে দাগিয়ে রাখছি সাথে সাথে। ভেরি গুড। এই যে দাগিয়ে রাখছেন না, ওই প্রশ্নগুলাই ওই জায়গা থেকে একবার করে রিভিশন দেন। আজকে প্রশ্ন খুবই কম, 27টা কোশ্চেন, আর মনে হয় নাই, না নাই। এখন হচ্ছে মেইন যেটা, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই যে কাজটা করবেন, দেখেন আপনারা এই যে রিভিশনের ক্ষেত্রে দেখেন মাইক্রোবায়োলজি রিভিশনের ক্ষেত্রে পার্ট টোটাল তিনটা পার্ট জাস্ট আপনারা হচ্ছে এখান থেকে আপনারা এখন পড়বেন ক্লাস শেষে। তিনটা পার্ট, আমি আবারও বলতেছি, তিনটা পার্ট, জাস্ট তিনটা পার্ট আপনি আবার টাচ করবেন। এক নাম্বার হচ্ছে কি বেসিক যে কোশ্চেনগুলা, কে হচ্ছে কোনটার আবিষ্কারক, ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোবায়োলজির জনক, এই যে কমন কয়েকটা হচ্ছে টার্ম আছে না বিজ্ঞানীর নাম, এইগুলো আপনারা মুখস্থ করবেন। 2 নাম্বার হচ্ছে স্টেনিং মেথড, তার মানে কি আপনার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, জাস্ট এই পজিটিভগুলো মুখস্থ করেন, না হলে নেগেটিভগুলো মুখস্থ করেন। ওকে, 3 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে স্টেলাইজেশনগুলা। স্টেলাইজেশনের কোনটা কোন মানে হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো কিভাবে হচ্ছে আপনি স্টেলাইজ করা হয়ে থাকে, স্টেলাইজেশনের টোটাল জায়গাগুলো দেখবেন। তাহলে কোনটা কোনটা গেল? একদম বেসিক, আর হচ্ছে স্টেলাইজেশন আর স্টেনিং মেথড, দুইটা একসাথে, এই তিনটা পার্ট গেল, তাই তো? আর আরেকটা হচ্ছে আপনার ইমিউনোগ্লোবিউলিনগুলা, ইমিউনিটি সিস্টেম, ইমিউনোগ্লোবিউলিন, এই তিনটা জায়গা, চারটা জায়গা আপনি একবার রিভিশন দেন সুন্দর করে। আপনার যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, আপনি না পারলে বলেন যে প্রশ্ন এখান থেকে আসে নাই। এই তিনটা জায়গা, চারটা জায়গা আপনি, আমি আবারও বলতেছি আপনাদের, প্রথমত হচ্ছে একদম বেসিক, কে কোনটা আবিষ্কার করছেন, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে। গ্রাম পজিটিভ নেগেটিভ থেকে একটা প্রশ্ন আসবে, উদাহরণ এক্সাম্পল আসবে। আর হচ্ছে আপনাদের তা না হইলে আপনার হচ্ছে পরেরটাই আসতে পারে আপনার ইমিউনিটি নিয়ে, আর একটা হচ্ছে আপনার স্টেলাইজেশন নিয়ে। এই টোটাল চারটা জায়গা আপনি একবার করে রিভিশন দেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আজকের এই মাইক্রোবায়োলজি থেকে খুব বেশি প্রশ্ন নাই, ওভারঅল রিভিশন দিলে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বের হয়ে যায়। তবে আশা করছি এগুলো আপনারা আর একবার করে হচ্ছে রিভিশন দেন। আপনার কাছে যে বই আছে আপনি এই চারটা ধাপে রিভিশন দেন। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে পজিটিভ নেগেটিভগুলো মুখস্থ সব বইয়ে আছে, একটা হচ্ছে আপনি হচ্ছে আপনার ইমিউনিটি নিয়ে, ইমিউনোগ্লোবিউলিনগুলো নিয়ে, এবং হচ্ছে ইমিউনিটি নিয়ে, এইটা আপনি রিভিশন দেন, আর স্টেলাইজেশন মেথডগুলো রিভিশন দেন। ইনশাল্লাহ আপনি চারটার মধ্যে থেকে, এই চারটা টপিকের জায়গা থেকে আপনি ইনশাল্লাহ প্রশ্ন কমন পাবেন। আর শেষের দিকে কিন্তু আপনার প্রশ্ন আছে কিছু, ওখানে ওই যে ভাইরোলজি, ফুড পয়জনিং, এগুলো নিয়ে কিছু প্রশ্ন আসে, ওগুলো একটু দেখে রাখলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ওভারঅল আজকের যে ক্লাসে বিস্তারিত আলোচনা, মানে আমাদের এই হচ্ছে টোটাল রিভিশন, অর্থাৎ আপনার মাইক্রোবায়োলজি রিভিশনের যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো হচ্ছে এগুলোই। ঠিক আছে, এগুলোই হচ্ছে আপনাদের এই রিভিশনের মধ্যে ছিল। তাহলে ইনশাল্লাহ এটাও আমাদের শেষ হলো। আপনাদের আগামী ক্লাস, আপনাদের রুটিন তো দেওয়াই আছে, আপনাদের রুটিন অনুসারে ইনশাল্লাহ হবে। আর প্রত্যেকে লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিয়েন। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।